সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুস্থ থাকার জন্য মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই মহামূল্যবান। যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো সমস্যা হয় তাহলে ওই মানুষটি সুখে শান্তিতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। কিন্তু বাংলাদেশের একটি গ্রামের মানুষ তার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি বিক্রি করে টাকার লোভে, এবং এই কিডনি বিক্রিকে ঘিরে সেখানে কিছু খারাপ মানুষ কয়েকটি সিন্ডিকেটের সাথে জড়িয়ে যায় এবং কিডনি চোরাচালানের সাথে জড়িয়ে পড়ে। এই গ্রামটির কিডনি বেচাকেনাকে কেন্দ্র করে যে একটি অন্ধকার দিক সেটি তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেটি বাংলাদেশের সংবাদপত্র কালবেলাতে উঠে এসেছে। তো চলুন দেখি আমরা প্রতিবেদনটির বিস্তারিত কি লিখেছে। আল জাজিরার প্রতিবেদন, বাংলাদেশে এক কিডনির গ্রাম, অর্থাৎ মানুষের শরীরে দুটো কিডনি রয়েছে, কিন্তু ওই গ্রামের এত বেশি সংখ্যক মানুষ তাদের একটি কিডনি দিয়ে দিয়েছে, যে বিক্রি করেছে, যে তারা একটা মাত্র কিডনি নিয়ে বেঁচে আছে। এজন্য ওই গ্রামটির নাম হয়ে গেছে এক কিডনির গ্রাম। বিস্তারিত বলা হয়েছে, জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রামে নিজের আধা নির্মিত ইটের বাড়ির সামনে বসে আছেন ৪৫ বছর বয়সী সফির উদ্দিন। পেটের ডান পাশে হালকা চাপ দিলে এখনও তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সেই অস্ত্রোপচারের চিহ্ন আজও শরীরে বহন করছেন সফির উদ্দিন। শুক্রবার ৪ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই বিশেষ রিপোর্টটি করেছেন জয়তী ঠাকুর, আমিনুল ইসলাম মিঠু ও হানান জাপর। ২০২৪ সালে পরিবারের অভাব দূর করতে এবং ৩ সন্তানের জন্য একটি ঘর তৈরির আশায় সফির উদ্দিন নিজের একটি কিডনি বিক্রি করেন ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পেয়েছিলেন ৩.৫ লাখ টাকা। তবে সেই অর্থ অনেক আগেই পুড়িয়ে গেছে। বাড়ির নির্মাণ কাজ থেমে আছে দীর্ঘদিন ধরে, আর প্রতিদিনের শরীরের যন্ত্রণা তাকে বারবার স্মরণ করিয়ে দেয় এই সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর ছিল। বর্তমানে জয়পুরহাটের একটি হিমাগারে দিনমজুর হিসেবে কাজ করছেন সফির উদ্দিন। অস্ত্রোপচারের পর দুর্বল হয়ে পড়া শরীর নিয়ে প্রতিদিনের পরিশ্রম এখন তার জন্য কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, আমি সব করেছি আমার স্ত্রী আর সন্তানদের জন্য। শুরুতে ভয় থাকলেও দালালদের আশ্বাসে ধীরে ধীরে রাজি হয়ে যান তিনি। পাসপোর্ট, ভিসা, বিমান যাত্রা থেকে শুরু করে হাসপাতালের যাবতীয় কাগজপত্র সবই প্রস্তুত করে দেয় দালাল চক্র। যদিও সফির উদ্দিন মেডিকেল ভিসায় ভারতে যান, হাসপাতালের কাগজপত্রে তাকে দেখানো হয় রোগীর আত্মীয় হিসেবে। এমনকি তার জন্য জাল পরিচয়পত্র, ভুয়া জন্ম নিবন্ধন ও নোটারি সনদপত্র তৈরি করা হয়। আর যার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে সেই ব্যক্তির পরিচয় আজও অজানা সফির উদ্দিনের কাছে। ভারতের প্রচলিত আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধু নিকটাত্মীয়দের মধ্যেই অনুমোদিত। তবে বিশেষ ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকলে আত্মীয় নন এমন যে কেউ কিডনি দান করতে পারেন। কিন্তু এই আইনি প্রক্রিয়াকে ফাঁকি দিয়ে দালাল চক্র ভুয়া পারিবারিক সম্পর্ক তৈরি করে কিডনি প্রতিস্থাপনের পথ সুগম করে। কখনো কখনো তৈরি করা হয় ভুয়া ডিএনএ রিপোর্ট। এ বিষয়ে মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গ সংগঠন অর্গান ট্রান্সপ্লান্টেশন টাস্কফোর্সের সদস্য ডক্টর মনিরুজ্জামান বলেন, এই প্রতারণার পদ্ধতিগুলো প্রায় একই রকম। নাম পরিবর্তন, ভুয়া নোটারি সনদ ইত্যাদি আত্মীয় হিসেবে প্রমাণের জন্য জাল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়। কালাই উপজেলার বাইগুনি গ্রামে সফির উদ্দিনের গল্পটি আলাদা কিছু নয়। প্রায় ৬,০০০ মানুষের এই গ্রামে এত বেশি সংখ্যক মানুষ কিডনি বিক্রি করেছেন যে স্থানীয়ভাবে জায়গাটি পরিচিতি হয়ে উঠেছে এক কিডনির গ্রাম নামে।
2023 সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত এক গবেষণা বলছে, কালাই উপজেলায় প্রতি 35 প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। অধিকাংশ বিক্রেতাই 30 থেকে 40 বছর বয়সী পুরুষ, যারা চরম দারিদ্র্যের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ ঋণের চাপে, কেউ বা মাদকাসক্তি কিংবা জুয়ায় আসক্তির কারণেও এ পথ বেছে নিয়েছেন। শফিরুদ্দিন জানান, অপারেশনের পর দালালরা তার পাসপোর্ট, প্রেসক্রিপশন সহ কোনো কাগজপত্রই ফিরিয়ে দেয়নি। প্রয়োজনীয় ওষুধও জোটেনি তার। অস্ত্রোপচারের পরপরই কোনো চিকিৎসা বা পর্যবেক্ষণ ছাড়াই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় দালালরা বিক্রেতাদের কাগজপত্র কেড়ে নিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো প্রমাণ রাখে না, যাতে ভবিষ্যতে তারা চিকিৎসা দাবি কিংবা আইনি অভিযোগ তুলতে না পারেন। এই অঙ্গগুলো মূলত বিক্রি হয় ভারতের ধনী কিডনি রোগীদের কাছে, যারা বৈধ প্রক্রিয়ায় প্রতিস্থাপনের দীর্ঘ অপেক্ষা এড়িয়ে দ্রুত সমাধান খুঁজে নিতে চান। ভারতে 2023 সালে মাত্র 13,600টি কিডনি প্রতিস্থাপন হয়েছে, অথচ প্রতি বছর দেশটিতে প্রায় 2 লাখ মানুষ চূড়ান্ত পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত হন। এই চাহিদা ও সরবরাহের ব্যবধানই গোপন বাজার এবং দালাল চক্রকে আরও সক্রিয় করে তুলেছে। ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, কিছু মানুষ জানাশোনা সত্ত্বেও কিডনি বিক্রি করেন, তবে অনেকেই প্রতারিত হন। মানে বলছে যে কেউ স্বইচ্ছায় বিক্রি করে তাদের টাকা পয়সার জন্য, আর আবার অনেকেই প্রতারিত হন। অনেক সময় কিডনি বিক্রির অর্থ পুরোপুরি হাতে পান না বিক্রেতারা। মানে তিনি বিক্রি করেন কিন্তু এর পুরো টাকা তিনি পান না। যেমন মোহাম্মদ সাজল ছদ্মনাম, যিনি 2022 সালে দিল্লির বেশকটেশ্বর হাসপাতালে 10 লাখ টাকার চুক্তিতে নিজের কিডনি বিক্রি করেন, তবে প্রতিশ্রুত অর্থের বদলে তিনি পান মাত্র 3.5 লাখ টাকা। প্রতারিত হয়ে হতাশ সাজল শেষ পর্যন্ত সেই দালাল চক্রের সঙ্গেই জড়িয়ে পড়েন। বাংলাদেশ থেকে কিডনি বিক্রেতা খুঁজে বের করে তাদের ভারতে পাঠাতে থাকেন, তবে টাকার ভাগাভাগি নিয়ে দালালদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কিছুদিন পর তিনি চক্রটি থেকে সরে আসেন। এখন ঢাকায় রাইড শেয়ারিং ড্রাইভার হিসেবে জীবিকা নির্বাহ করছেন তিনি, কিন্তু অতীতের সেই প্রতারণা ও অনুশোচনার অভিজ্ঞতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। অন্যদিকে যেসব হাসপাতাল এই অবৈধ কিডনি প্রতিস্থাপনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এখনও ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো সমন্বিত তথ্য আদান প্রদানের ব্যবস্থা নেই, এমনটা জানিয়েছেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক শাহ মোহাম্মদ তানবীর মনসুর। তার মতে, অনেক সময় ভারতের হাসপাতালগুলো দায় এড়িয়ে এমন যুক্তি দেখায় যে তারা প্রাপ্ত কাগজপত্র যাচাই করেই অনুমোদন দেওয়া হয়েছিল। তবে ডক্টর মনিরুজ্জামান বলেন, ভারতের অনেক হাসপাতালই জেনে বুঝেই জাল কাগজ গ্রহণ করে, কারণ অধিক কিডনি প্রতিস্থাপন মানে অধিক আয়। ভারতের হাসপাতালগুলো বছরে কয়েক হাজার বিদেশি রোগীকে চিকিৎসা দেয়, যা দেশটির 7.6 বিলিয়ন মার্কিন ডলারের মেডিকেল ট্যুরিজম শিল্পের অংশ। 2019 সালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কিডনি পাচার চক্র নিয়ে তদন্ত শুরু করলে কিছু চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে 2024 সালে দিল্লিতে গ্রেপ্তার হন ডক্টর বিজয়া রাজকুমারী, যিনি 2021 থেকে 2023 সালের মধ্যে অন্তত 15 বাংলাদেশের কিডনি প্রতিস্থাপন করেছিলেন। তবে এসব তদন্ত ও আইনি পদক্ষেপ ছিল বিচ্ছিন্ন ও খণ্ডিত, ফলে পুরো ব্যবস্থায় কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। দালাল চক্র ও অসাধু হাসপাতালগুলোর বিরুদ্ধে সমন্বিত কঠোর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের অভাবে এই অবৈধ বাণিজ্য এখনও অব্যাহত রয়েছে। দালাল মিজানুর রহমানের ভাষ্য অনুযায়ী একটি কিডনি প্রতিস্থাপনে মোট খরচ পড়ে প্রায় 25 থেকে 35 লাখ টাকা, কিন্তু কিডনি বিক্রেতারা এর মধ্যে মাত্র 3 থেকে 5 লাখ টাকা হাতে পান। বাকি অর্থ ভাগ হয়ে যায় দালাল, ভুয়া কাগজপত্র তৈরিতে জড়িত কর্মকর্তারা, কিছু অসাধু চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। মানে এটা বড় ধরনের একটা বাণিজ্য। তিনি জানান, অনেক সময় সরাসরি কিডনি বিক্রির কথা না বলে ভালো কাজের প্রলোভন দেখিয়ে মানুষকে এই চক্রে ফাঁসানো হয়। কেউ কেউ কাজের সন্ধানে ভারতে গিয়ে অপারেশনের শিকার হন, এরপর আর কোনো সহায়তা না পেয়ে সেখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকেন। ভারতের কিডনি ওয়ারিয়র্স ফাউন্ডেশনের প্রধান বাসুন্ধরা রঘু বংশ বলেন, আইন থাকলেও বাস্তবে এটি একটি কালোবাজারে পরিণত হয়েছে। যেহেতু কিডনির চাহিদা অব্যাহত রয়েছে, সেহেতু এই ব্যবসাও থেমে নেই। তিনি মনে করেন, অঙ্গদানের সম্পূর্ণ নিষেধাজ্ঞা সম্ভব না হলে একটি সুশৃঙ্খল ও মানবিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি, যেখানে কিডনি বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা, অস্ত্রোপচারের পর দীর্ঘমেয়াদী চিকিৎসা সুবিধা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বাইগনি গ্রামের শফিরুদ্দিনের এখনও অর্ধনির্মিত বাড়ির বারান্দায় বসে ভাবেন কবে তার সেই স্বপ্নের ঘর পূর্ণ হবে। তিনি ভেবেছিলেন এই পথ হয়তো পরিবারের জন্য একটুখানি স্বস্তি বয়ে আনবে, কিন্তু আজ তিনি একাকী, অসুস্থ এক পিতা যার পাশে থাকার কেউ নেই। কণ্ঠে শুধু একটাই তিক্ততা, তারা আমার কিডনি নিয়েছে আর আমাকে ফেলে চলে গেছে। দেখেছেন যে কত করুণ অবস্থার মধ্যে তিনি আছেন। তো তার যে অবস্থা, এটি যে সাংবাদিক তুলে ধরেছেন, এর মধ্য দিয়ে মূলত অন্য যারা এটার সাথে জড়িয়ে গেছেন বা যাদেরকে বাধ্য করা হয়েছে, তাদের সবারও প্রায় একই রকম অবস্থায় হওয়ার কথা, একই রকম পরিণতি হওয়ার কথা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।